চাচাতো অবুঝ বোন আমার রোমান্টিক বউ প্রথম পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। এই সব ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লাম। সকালে কাকিমার ডাকে ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম সকাল 8:40 বাজে। আশেপাশে তাকিয়ে রিয়ান ভাইয়াকে কোথাও দেখতে পেলাম না। হয়তো অনেক আগেই চলে গেছে। মানুষটা কখন কি করে বোঝা দেয়। একদম রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। ওখানে রিয়ান ভাইয়া সহ সকলেই আছে। আমিও খেতে বসলাম। কি রে, তুই কোথায় যাচ্ছিস? কলেজ যাব কাকিমা। প্রতিদিন এই সময় তো কলেজেই যাই। কাকিমার উত্তর শুনে যেন আমার বুকটা ধড়াস করে উঠল। আজ কলেজ যেতে হবে না। আজ বাড়ি থেকে তোকে দেখতে আসবে। কথাটা শুনে হঠাৎ মনের ভেতর অজানা এক ভারী কষ্ট নেমে এলো। যেন সমস্ত হাসি খুশি মুছে গিয়ে একটা চাপা অস্বস্তি আমাকে গ্রাস করল। টেবিল ছেড়ে উঠে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই পাশের চেয়ার থেকে রিয়ান ভাইয়া আমার হাতটা ধরে আস্তে করে আবার বসিয়ে দিল। তার গভীর দৃঢ় চোখের ইশারায় বোঝালো, টেবিলে বসে খেয়ে নাও। আমি কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসার সময় কাকিমা হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, এটা পরতে হবে। কথাটা শুনে ভেতরটা কেমন জানি গুমোট লাগলো। ঠিক তখনই রিয়ান ভাইয়া বলল, সঙ্গে যে অন্য কাউকে দেখানোর দরকার নেই। নর্মাল ড্রেস পর, যা তুই স্বাভাবিক থাকিস। কাকিমা কোনো কথা বললেন না। মনে হলো তার কথাও যেন থেমে গেছে। রুমে এসে চুপচাপ বসে আছি। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু ভেতরে যেন হাজারো চিন্তা আমাকে ছিঁড়ে খাচ্ছে। বারবার মনে হচ্ছে, এরা কি সত্যিই আমাকে পর করে দেবে? আচ্ছা, আমি না থাকলে ওদের কি কষ্ট হবে? ওদের মন কি খারাপ হবে? আজ কাকু আর ভাইয়া অফিসে যায়নি। মেহমান আসবে, তাই বাড়ি থেকেই অপেক্ষা করছে। কিন্তু এই অপেক্ষার ভার যেন আমাকেই পিষে দিচ্ছে। দুপুরের দিকে মেহমান আসার কথা ছিল, কিন্তু হঠাৎ ফোনে জানালো তারা আর আসবে না। কারণ জানতে চাইলে এমন সব অদ্ভুত কথা বলল যা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। যেন মাথার ওপর দিয়ে সব কথা চলে গেল। লোকটি বলল, আপনার এক মেয়েকে কতবার বিয়ে দিতে চান? কাকু হতভম্ব হয়ে জবাব দিলেন, কি বলতে চান আপনি? আমার মেয়েকে কিসের বিয়ে দিয়েছি? আপনার মাথা ঠিক আছে? লোকটি ঠান্ডা গলায় বলল, আজ সকালে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল। দেখতে শুনতে ভালোই। সে বলল, তারা রিনির বিয়ে আপনারা করিয়েছেন, কিন্তু এখন মেনে নিচ্ছেন না। তাই আমরা আর এই বিষয় নিয়ে এগোতে চাই না। ভালো থাকবেন। ফোনটা কেটে গেল। আর সেই ফোনের শব্দ যেন আমাদের বাড়ির আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি নিয়ে এলো। মামার মুখের হতাশা স্পষ্ট। তার চোখে যেন অবিশ্বাস আর চিন্তার মেঘ জমে গেল। ঠিক তখন রিয়ান ভাইয়া বরাবরের মতো তার ঠান্ডা অথচ চোরা রাগ মেশানো কণ্ঠে বলল, আব্বু, এত চিন্তা করার কি আছে? তোমরা কি রিনিকে ঘাড় থেকে নামাতে চাইছো? এই কথায় যেন ঘরের পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। আমার বুকের ভেতরটাও কেমন জানি মোচড় দিয়ে উঠল। এ কি শুধুই অভিযোগ, নাকি এর ভেতরে কোনো লুকানো রাগ, কষ্ট? কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর, রিয়ান? কাকুর গলায় রাগের সঙ্গে কষ্ট স্পষ্ট। রিনি আমার মেয়ে, ওকে কোনোদিনও বোঝা মনে করিনি যে ঘাড় থেকে নামাবো। আমার কথা হলো, এমন বাজে কথা ছড়ালো কে? আর কেনই বা ছড়ালো? কাকুর এই প্রশ্নে যেন ঘরের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ভেতরে ভেতরে চিন্তা করছিলাম, আচ্ছা, সত্যিই এমনটা করলো কে? আর কেনই বা করলো? তারপর নিজেই অর্ধেক হেসে বললাম, আসলে করেছে, ভালোই করেছে।
আমার এখন বিয়ে করার কোনো শখ নেই, আর নাই পরিবার ছাড়ার কোনো শখ আছে। যা করেছে আমার ভালোই হয়েছে। কথাটা বললেও মনে হলো যেন নিজের সান্ত্বনা দিতে চেষ্টা করছি। ঠিক তখনই রিয়ান ভাইয়া মুখ খুলল, তার কণ্ঠে এক অদ্ভুত রহস্যময় গাম্ভীর্য। হয়তো কেউ একজন চায় না রিনির বিয়ে হোক। হয়তো সে রিনিকে ভালোবাসে, তাই এমন করেছে। কাকু যেন রাগে আর হতাশায় চোখ বড় বড় করে বললেন, রিনিকে ভালোবাসে? সেটা তো আমাদের একবার বলতে পারতো, আমরা দেখতাম। কিন্তু এই বাজে কথা ছড়ানোর কি মানে? রিয়ান ভাইয়া এবার গভীর এক দৃষ্টিতে কাকুর দিকে তাকিয়ে বলল, হয়তো তার বলার সময় এখনো হয়নি। বাদ দাও আব্বু, যা হয় ভালো জন্যই হয়। এই বলে সে চুপচাপ রুমে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই কাকু অসহায়ের মতো আমার দিকে তাকালেন। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। নিজের ভারী মন নিয়ে আমিও রুমে চলে এলাম। ভেতরে যেন এক অজানা চিন্তার ঝড় বইছে। এইসব কথা কেন হচ্ছে? আর কেনই বা এসব আমার জীবনে এসে এমনভাবে ঘুরপাক খাচ্ছে? মনে হচ্ছিল যেন আমি ভেতর থেকে আনন্দে ভেসে যাচ্ছি। মনে মনে বললাম, ইস, এই কাজটা যেই করে থাকুক, তাকে যদি ধরে কয়েকটা চুমু দিতে পারতাম। আজ তার জন্য আমি বেঁচে গেলাম। বিকেলে ছাদে গেলাম। দেখলাম রিয়ান ভাইয়া একা দাঁড়িয়ে আছে। পরিবেশটা অসাধারণ, হালকা বাতাস বইছে, কালো মেঘ জমেছে আকাশে, আর চারপাশে এক অদ্ভুত শান্তি। কিন্তু তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হলো না। তাই নিচে ফিরে এলাম, রান্নাঘরে গিয়ে 2 মগ কফি বানালাম। কফি নিয়ে আবার ছাদে গেলাম। রিয়ান ভাইয়ার সামনে কফির মগটা এগিয়ে দিলাম। সে কোনো কথা না বলে মগটা নিয়ে এক চুমুক খেলো। মুখে কোনো অভিব্যক্তি নেই। আমরা দুজনেই চুপচাপ। চারপাশের নীরবতা যেন আরো গভীর হয়ে গেল। হঠাৎ রিয়ান ভাইয়া মুচকি হেসে বলল, কি রে, আজ তোকে খুব খুশি খুশি লাগছে। কি ব্যাপার? আমি হালকা হেসে জবাব দিলাম, আজ আমি খুব খুশি। কারণ আমাকে কেউ দেখতে আসেনি। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, বিয়ে করতে চাস না? কাউকে কি ভালোবাসিস? তার প্রশ্নে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। কথা বলার জন্য মুখ খুললাম, কিন্তু গলার শব্দ আটকে গেল। মনে হলো যেন কিছু বলার চেয়ে চুপ থাকাটাই ঠিক। চারপাশের হালকা বাতাস যেন আমার মনস্তাত্ত্বিক যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। ভাইয়ার কথা শুনে থমকে তার দিকে তাকালাম। কোনোদিনও ভাইয়া আমার সাথে এভাবে কথা বলেনি। তার এই প্রশ্নে যেন আমি আরো অস্বস্তিতে পড়ে গেলাম। আমার ভাবনার মাঝেই ভাইয়া আবার জিজ্ঞেস করল, কি রে, সত্যিই কাউকে ভালোবাসিস? অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, না ভাইয়া, কাউকে ভালোবাসি না। তখন ভাইয়া আবার জিজ্ঞেস করল, তাহলে বিয়ে করতে চাস না কেন? একটা গভীর নিঃশ্বাস নিয়ে মনের ভেতরের কথাগুলো বলে ফেললাম, আসলে ভাইয়া। আসলে ভাইয়া, আমি এই পরিবারটাকে ছাড়তে চাই না। আর ছেড়ে থাকতেও পারবো না। মা যখন মারা গেলেন, বাবাও আমাদের ছেড়ে চলে গেল। তখন এই কাকু কাকিমাই আমাকে নিজেদের মেয়ের মতো বুকে আগলে রেখেছেন। তাদের ছাড়া কিভাবে থাকবো বলো? কথাগুলো বলতেই গলার স্বর কাঁপতে শুরু করলো, আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে গেল। চেষ্টাও করলাম চোখের জল আটকানোর, কিন্তু পারলাম না। সব অনুভূতি যেন একসাথে বেরিয়ে এলো। ভাইয়া চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন কিছু বোঝা গেল না, সমবেদনা, বা হয়তো কিছু অজানা অনুভূতি। কিন্তু সে কিছু বলল না। শুধু হালকা করে হাত বাড়িয়ে আমার কাঁধে রাখল। তার এই স্পর্শে যেন আমার সমস্ত কষ্ট কিছুটা হালকা হয়ে গেল। রিয়ান ভাইয়া হঠাৎ আমার 2 হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দিল।
তার গভীর চোখের দৃষ্টি যেন আমার মনের সব দ্বিধা পড়ে ফেলল। আমার গাল বেয়ে নামা অশ্রু নিজের হাত দিয়ে মুছে দিয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আর কান্না করতে হবে না। তোকে কোথাও যেতে হবে না। তুই সারা জীবন আমাদের সঙ্গেই থাকবি, আমার বাবা মার রাজকন্যা হয়ে, আরুষের বেস্ট ফ্রেন্ড হয়ে, আর আমার বকাঝোকার মানুষ হয়ে। তার কথাগুলো যেন বুকের ভেতর গভীর কোনো তারে স্পর্শ করল। আমি কিছু বলার আগেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। পেছনে ফিরে দ্রুত ছাদ থেকে নেমে চলে গেল। আমি একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার কথা আর আচরণের অর্থ খুঁজে পাচ্ছিলাম না। তার এই পরিবর্তন, এই আচরণ যেন আমার চিন্তার জগৎ এলোমেলো করে দিল। হঠাৎ মনে হলো, রিয়ান ভাইয়া ইদানিং কেমন যেন বদলে গেছে। তার ব্যবহার আগের মতো নেই। যেন তার কথার ভেতরে কিছু লুকানো আছে, যা সে বলতে পারছে না। এই পরিবর্তনের মানে কি? আমার মনের গভীরে হাজারো প্রশ্ন দোলা দিয়ে উঠল। বন্ধুরা, এই গল্পের পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।